প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে লাইভে যথারীতি দুজন বিশেষ ব্যক্তি উপস্থিত আছেন। তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমরা প্রশ্নোত্তরে যাব। তো প্রথমেই যাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বলতে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দ্বিজেন ভট্টাচার্য। ডক্টর দ্বিজেন ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে রয়েছেন খুবই পরিচিত মুখ, আপনাদের লেখক, মানবাধিকার নেতা এবং কমিউনিটির খুবই পরিচিত মুখ বিভিন্ন কাগজপত্রে, ইনক্লুডিং আমার নিজের পত্রিকা সাপ্তাহিক জন্মভূমিতে তিনি নিয়মিত লেখালেখি করেন। আপনারা নিশ্চয়ই তাকে চিনেন, মিস্টার শীতাংশু গুহ। শীতাংশু গুহ, আপনাকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। কেমন আছেন? থ্যাংক ইউ, নমস্কার। কেমন আছেন দাদা? থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই আমরা সময় ইসে না করে প্রথমেই আমরা যে উদ্দেশ্য নিয়ে কথা বলবো। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। যদিও নির্বাচন নিয়ে এখনো কিন্তু এই সমস্ত কথাবার্তা শোনা যায়, এমনও শোনা যায় যে আদৌ নির্বাচন হবে কিনা, সেই নিয়েও যথেষ্ট সন্দেহের কথাবার্তা আমরা বিভিন্ন জনের কাছ থেকে, সুধীজনের কাছ থেকে, যারা রাজনীতির কারবারি, যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে গবেষণা করে, তাদের কাছ থেকে আমরা এমনটি আওয়াজ শুনতে পাই যে আদৌ কি নির্বাচন হবে কিনা। প্রথমেই প্রশ্ন ডক্টর দ্বিজেন ভট্টাচার্য আপনাকে করতে চাচ্ছি, সেটা হলো যে কি ভাবছেন আপনি, নির্বাচন কি হবে? দেখুন, নির্বাচন নিয়ে আমি তো আর, আমার কাছে তো আর তথ্য নেই। নির্বাচন কি হবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন, হয়তো জেনারেল ওয়াকার জানেন, তারা জানেন। আমাদের পক্ষে তো এটা জানা সম্ভব না, আমাদের পক্ষে অনুমান করা সম্ভব। আমরা অ্যানালিসিস করে ভাবতে পারি, বুঝতে পারি কি হবে। তো দেখুন, আপনি সাংবাদিক, আপনি ভালো করেই জানেন যে জুলাই সনদে হাঁ ভোটের যে ব্যাপারটা, সরকার সর্বাত্মক চেষ্টা করছে হাঁ ভোট করতে, হাঁ ভোটটা যাতে জিততে পারে। তো হাঁ ভোট যে জিতবে সেখানে কি কি আছে এটা আপনি ভালো করে অবগত আছেন। তো নির্বাচনের ফলাফল যাই হোক, সরকার তো ক্ষমতায় তো থাকবেন ডক্টর ইউনূস। হাঁ ভোট জিতবার সম্ভাবনা খুব বেশি, কারণ তারা চেষ্টা করছেন, এটা সরকারি উদ্যোগে। আলী রিয়াজ সাহেব চেষ্টা করছেন, সবাই এটার জন্য লবি করছেন যাতে হাঁ ভোট জিতে। তো হাঁ ভোট যদি জিতে 180 কর্মদিবস, বোধহয় এটা কত মাস হবে তো জানি না, এতদিনের সংস্কার হতে থাকবে। তারপর যারাই জিতুক, বিএনপি জিতুক বা জামাতে ইসলামী জিতুক, এই দুইটাই তো, কারণ প্রগতিশীল শক্তি বা সেকুলার ডেমোক্রেট বলতে যাদের নেতৃত্বে 1971 সালে স্বাধীন সেকুলার ডেমোক্রেটিক বাংলাদেশের জন্ম, তারা তো নির্বাচনে নেই। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে আগের যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা 2001-টাই হোক বা 2008-টাই হোক, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে তাদেরকে এক্সক্লুড করেননি। কিন্তু এবার তারা ইন দেয়ার ইনফিনিট উইজডম এটা করেছেন তারা, এবং কেন করেছেন এটা এখানে বলাই বাহুল্য, বলার কোনো দরকার নাই, আপনারা সবাই জানেন। তো সুতরাং নির্বাচন নিয়ে আমি কি ভাববো, আমি ব্যক্তিগতভাবে, আমার একটা পরিচয় আপনি দিয়েছেন যে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সেটার সঙ্গে আমি দীর্ঘকাল আমি এই প্রতিষ্ঠানের হয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কাজ করি, সম অধিকারের জন্য কাজ করি। আমার এই নির্বাচন এলেই আমাদের যেটা হয়, আমাদের 2001-এর অক্টোবরের কথা মনে পড়ে। আপনার মনে আছে কিনা, ওই সময় এবারে নির্বাচনে যারা জিততে যাচ্ছেন, হয় জামাত জিতবে না হয় বিএনপি জিতবে। তো একটা জিতবে, অন্যটা অপোজিশনে থাকবে। মিলে অপোজিশন এবং ক্ষমতাসীন দুটাতে মিলে সেই এক কম্বিনেশন 2001-এর, তাই না? হ্যাঁ, কিন্তু আমি ডক্টর দ্বিজেন ভট্টাচার্য, আপনার ওই জায়গায় আমরা আসবো, কিন্তু আমি আপনার কথার প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন পাল্টা করতে চাচ্ছি। আমরা
আমরা ওই প্রসঙ্গে আসবো, কিন্তু আমি একটা পাল্টা প্রশ্ন আপনার কথার প্রেক্ষিতে বলতে চাই যে আপনি বললেন গণভোট বা ডক্টর ইউনূস সরকারের যে প্রচারণা, এর প্রেক্ষিতে আপনি বললেন তো যদি ইলেকশন হয়, সাধারণ ইলেকশনের পরে কিন্তু জামাত জিতুক বা বিএনপি জিতুক, সেখানে কিন্তু একটা গভর্নমেন্ট হবে, কিন্তু আপনি এটা কেন বলতেছেন যে ইউনূস সরকারই থাকবে? সংস্কারগুলি করতে হবে তো। তো এটা কি কি ফরম্যাটে তারা থাকবে সে? তাই তো শুনছি আমরা। আপনি যেমন যে আপনি কি বলতে চান প্যারালাল দুইটা গভর্নমেন্ট থাকবে? প্যারালাল গভর্নমেন্ট, এইটা আগে এইগুলি করা হবে। হুম। 180 দিনের একটা ব্যাপার আছে, আপনি এটা একটু খোঁজ করে দেখবেন। হ্যাঁ, 180 দিনে তারা সে সংস্কারের প্রক্রিয়াগুলি শুরু করবে। এটা হবে, হ্যাঁ। গভর্নমেন্ট হবে, হুম। গভর্নমেন্ট হবে, তারা পার্লামেন্টারিয়ানও হবে এবং গণপরিষদেরও সদস্য একাধিক। তবে ডক্টর ইউনূসের ভবিষ্যৎ কি? সে তো নিশ্চয়ই প্রধান উপদেষ্টা থাকবে না? না, উনি অনেক কিছুই হতে পারেন, উনি প্রেসিডেন্টও হতে পারেন দেশের। আচ্ছা, ঠিক আছে, আসতেছি আপনার কাছে। শীতাংশু গুহ, আপনি ওই হা বা না ভোট নিয়ে আপনার কি ধারণা, যে এই যে দ্বিজেন ভট্টাচার্য বললেন যে পরবর্তী 180 দিনের যে উসিল্লা, সেই উসিল্লায় কি তারা আরো কিছুদিন ক্ষমতায় থাকার একটা ধান্দা করতে পারে কি না? কিরকম কি মনে হয় আপনার কাছে? শব্দটা ধান্দা কিনা জানি না, বাট তারা ক্ষমতায় থাকবে। আর ইউনূস সাহেব অন্তত আমৃত্যুই হয়তো ক্ষমতায় থাকবে যদি এই অবস্থা চলতে থাকে। কিন্তু অন্তত এই যে 180 কর্মদিবস, এটা একটা আমি ব্যাখ্যা দিচ্ছি আগে। 180 কর্মদিবস মানে হলো আহ, উম, প্রায় 36 সপ্তাহ। হুম। 5 দিন করে যদি ভাগ দেন, 36 উইকস হয়। হ্যাঁ, 36 × 7 হলো 252 দিন। অর্থাৎ এই 252 দিন আহ, ইয়ে থাকবে। অর্থাৎ এই যে জুলাই জুলাই অধ্যাদেশ, তারপরে জুলাই সনদ। সংবিধান সংবিধান জনপ্রতিনিধিত্ব আইন, যে এগুলি নিয়ে তারা কাজ করবে। হ্যাঁ, এবং এই 252 দিন এরপরে ছুটি ছাটা মিললে এই জন্যই বলা হয় প্রায় আরো 1 বছর উনি আছেন। আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন, শফিক, যাকে আপনারা আদর করে ডাস্টবিন শফিক বলেন, শফিক কিন্তু বলছে নির্বাচনের ফলাফল এবার এত তাড়াতাড়ি ঘোষণা হবে না। হ্যাঁ, এখন কবে যে ঘোষণা হবে এটা আমরা জানি না। হ্যাঁ ভোটের, হ্যাঁ না ভোটের সে আগে আগে ডিক্লেয়ার হবে, এবং এরপরে এটা কবে ডিক্লেয়ার হবে এটা কিন্তু পাবলিক জানে না, 1 নম্বর। আর আপনি বলছেন গণভোট, দ্বিজেন ভট্টাচার্য অলসো সংশয় প্রকাশ করছেন। আর আমি বলতেছি বাংলাদেশের ইতিহাসে এর আগে 3টি গণভোট হয়েছে, তিনটাতেই ব্যাপকভাবে জয়ী হয়েছে। এবং এইবারও যেমন তারেক জিয়া বাধ্য হয়েছে হার পক্ষে বলতে, যদিও তার পুরা দল এতদিন নার পক্ষে বলে গেছে। হ্যাঁ, কিন্তু তারেক জিয়া একটি সভাতে বলছে হা ভোটে ভোট দেওয়ার জন্য। এটা রিলাক্টেন্ট থেকে বলা আছে, বা তিনি বলতে বাধ্য হচ্ছেন, কেউ তাকে দেওয়া বলাচ্ছে না এটা বলতে হবে তোমাকে। তো তো হা ভোট জিতবে, এতে কারো কোনো সংশয় থাকার কোনো কারণ নেই। হা ভোট সবসময় জিতে। যেমন জিয়াউর রহমান একটি ক্ষমতা থাকার জন্য করছিলেন, এরশাদ একটি ক্ষমতা থাকার জন্য করছিলেন। দুইটাই কি বলবো, এটা এগুলো বলে যে ফালতু হানা ভোট, এবং এইবারেরটাও ফালতু হানা ভোট। শুধু 91 সালে যে হানা ভোটটা হয়েছিল, সেটা হয়েছিল রাষ্ট্রপতি ফর্ম থেকে ইসে ফর্মে আসার জন্য, প্রাইম মিনিস্টার সংসদীয় পদ্ধতিতে সংসদীয় আসার জন্য। পদ্ধতিতে আসার জন্য, এবং তত্ত্বাবধায়ক সরকারটাকে ইয়ে করার জন্য। যদিও এটা মূলত রাষ্ট্রপতি থেকে আহ, সংসদীয় পদ্ধতি আসার জন্য ওইটা ঠিক ছিল। আর বাকি দুইটা আগে ছিল, এবং এইটা তো বলছি এইটাও একটা ফার্স। এইটা এইটা দিয়ে জাতির উপরে অনেক কিছু চাপায়া দেওয়া হচ্ছে। এবং বলেন যে ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন, মোটামুটি ইউনূসের ইকুয়েশনটা যেটা দুই দলের সাথে, জামাত এবং বিএনপির সাথে সম্ভবত দুই দলের সাথে তার চুক্তি যে তিনি রাষ্ট্রপতি হবেন। এবং আপনি দেখেন এই জুলাই অধ্যাদেশ বা এতে এইবারকে যে এগুলি আনছে, এখানে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু এখনকার শাহাবুদ্দিনের ক্ষমতার মতো না। রাষ্ট্রপতির ক্ষমতা অনেক ইনক্রিজ, অর্থাৎ যেই পার্লামেন্টে বসুক সরি উনি ঘুরাবে, হ্যাঁ, রাষ্ট্রপতি হিসাবে বা যে কোনো ফর্মেই
উনি উনি এই ক্ষমতা এটা ক্ষমতার ভারসাম্যতা আসবে, প্রধানমন্ত্রী এবং ভারসাম্যতা আসবে কিনা জানি না, ওনারাতেই ক্ষমতা থাকবে। ভারসাম্য কি আইব না আইব, ইট ডাজন্ট ম্যাটার। উনি কোনো ভারসাম্য ঠাম্যের মধ্যে নাই। ইউনুসকে অর্থাৎ শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করিয়া জাতি যে খাল কাইটটা কুমির আনছে, ডক্টর ইউনুস নামক কুমির, এই কুমির জাতিকে খাইয়ে দিছে অলরেডি, আরো খাবে আর কি। এর মধ্যে কোনো ইয়ে নাই। অর্থাৎ ইউনুস যখন থাকবে না, তা জাতি তখন বুঝবে জাতির কতটা ক্ষতি করে দিয়ে গেছে ইউনুস, ডক্টর ইউনুস। ওকে, ওকে, আপনাকে আপাতত এখানে থাকেন। আপাতত এখানে আপনি একটু থামেন, আমরা যাচ্ছি দ্বিজেন ভট্টাচার্য। আপনি নিজেই কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে গত নির্বাচনগুলির যে অভিজ্ঞতা, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী, তাদের উপর যে নির্বাচনের আগে ও পরে যে ধরনের ঘটনাগুলি, সাম্প্রদায়িক সহিংসতা ঘটে, সেইগুলির নিয়ে আপনি কথা বলতেছিলেন। আপনি এবার একটু বলুন তো। এটা ওই বিষয়টা আমি ওইটা নিয়ে আমি খুব শঙ্কিত। আপনারা জানেন যে 2001 সালে তারা নির্বাচনের বিজয় উল্লাস করেছিল বিএনপি এবং জামাতের ক্যাড্রিরা। কিভাবে করেছিল তারা? আমি ডেইলি স্টারের, আপনি সাংবাদিক, আপনার মনে থাকবে ডেইলি স্টারের একটা অপ-এড হয়েছিল, এক রাতে চরফ্যাশনে তারা 200 হিন্দু মেয়েকে ধর্ষণ করেছিল। শুধু একটা ঘটনা বললাম আমি। রিপোর্টেড জনকণ্ঠে তখন রিপোর্টেড কেসেস অফ রেপসের 98.7% ছিল সংখ্যালঘু। হ্যাঁ, মহিমাকে ধর্ষণ করা হয়েছে, এরকম হয়েছে ঠিকই, সেদিন একটি বিএনপির মেয়ে পুড়ে মারা গেছে, কিন্তু এই যে আগুন দিয়ে ঘরে জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য আগুন দেয়া হচ্ছে বাঁশখালীতে ইত্যাদি, তারপর এই যে দীপু দাসকে যে লিঞ্চিং করা হচ্ছে, যে এখন এ সমস্ত এই ধরনের বর্বর লিঞ্চিং আমাদের ইতিহাসে খুব বেশি ঘটেনি। তো এখনকার ভয়াবহতা অতীতের চেয়ে অনেক বেশি। আপনাকে ছোট্ট দুইটা কোট মনে করিয়ে দেই, কোটেশন, তাহলে বুঝবেন দেশের অবস্থা কি ছিল। এবং একই দুইটা গ্রুপ কিন্তু আবার ক্ষমতায় যাচ্ছে, বিএনপি জামাত। একটা যাবে ক্ষমতায়, আরেকটা বিরোধী দলে, দুটোতে মিলে 2001 থেকে 6-এর কম্বিনেশন। তখন দেশের অবস্থাটা কি ছিল? একদিকে আমি শুধু মাইনরিটিদের দিকটা বলি আর কি, ইসলাম মানে উগ্রপন্থী ইসলামের কথাটা আমি বলি না, এটা যেহেতু টপিক নয়। মনে আছে আপনার বলেছিল ইকোনমিস্ট পত্রিকা নভেম্বরের 29 তারিখ 2003-এ, বাংলাদেশের রিলিজিয়াস মাইনরিটিজ সেফ অনলি ইন দ্য ডিপার্চার লাউঞ্জ, যে লন্ডনের বিখ্যাত ইকোনমিস্ট পত্রিকা। আপনার মনে আছে গার্ডিয়ান পত্রিকা লিখেছিল রেপ এন্ড টর্চার এমটি দ্য ভিলেজেস, এটা গার্ডিয়ান পত্রিকা জুলাই 21-এ। তো এই যে ঘটনা, তো রক্তহীন হয়ে যায়। এবং এবার তো আবার তারা আসছে ক্ষমতায়, তাই না? তো এখন তারেক রহমান ম্যাচিওর হয়েছেন, জামাতে ইসলামের কথাবার্তা আগের চাইতে তারা বলছে সারিয়া আসবে না, তারা সারিয়া আইন করবে না, তারা দে হ্যাভ মেড এন অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ। আমি আশা করি তারা 2001-এর ঘটনা ঘটবে না। আপনার মনে আছে 2004-এ ওয়াশিংটন ডিসি থেকে ইউএস কমিশন অন রিলিজিয়াস ফ্রিডম, ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, নিউ ইয়র্কে এসে জাস্টিস হাবিবুর রহমানকে গ্রিল করেছিল। পুরো কমিশন নিউ ইয়র্কে চলে এসেছিল। তো আমি আশা করব যে এই ঘটনার পুনরাবৃত্তি বিএনপি এবং জামাতের নেতারা এই বছর করবেন না। এবং জিনিসটা খুব সোজা। আমি মনে করি এ ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামানেরও কিছু দায়িত্ব আছে। আপনি তো ভালো করে জানেন, ভলকার টুর্ক যখন তাদেরকে বললেন তোমরা যদি জাতিসংঘে চাকরি করতে চাও তাহলে তোমরা যে অ্যাডভান্সিং যে বিপ্লবীরা তাদের সঙ্গে ইন্টারফিয়ার করবে না, তারা ব্যারিকেড তুলে নিল, গভর্নমেন্টের পতন হলো। একই জিনিস ইউনাইটেড নেশনস বলতে পারে তাদেরকে। ভলকার টুর্ক বলতে পারেন যে তোমরা মাইনরিটি পারসিকিউশন বন্ধ করো, যদি না করো তাহলে জাতিসংঘে চাকরি করা যাবে না। এটা এদের বলার অপেক্ষা করার তো দরকার নাই, ওনাদের নিজে থেকেই চিন্তা করা দরকার যে আমরা এটা কি করছি, আমাদের ইমেজটা কি পৃথিবীতে, আমরা এদেরকে হত্যা করছি কেন। আচ্ছা, এখানে একটা পাল্টা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হলো যে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা সবসময় আওয়ামী লীগের ভোট ব্যাংক বা নৌকা প্রতীকে ভোট দেয়, বা তারা অধিকাংশই আওয়ামী লীগের সঙ্গে জড়িত, যে কারণে আগের নির্বাচনগুলিতে
এক্সকিউজ মি, আগের নির্বাচনগুলিকে নৌকায় ভোট দেওয়ার অপরাধে হয়তো অন্যরা তাদের উপরে যে আক্রমণগুলি করেছে, কিন্তু এইবার তো সেই আওয়ামী লীগ নেই, নৌকা নেই, তো হিন্দুদের উপর তবু কেন আপনি উদ্বিগ্ন যে হিন্দুদের উপর অ্যাটাক হইতে পারে? কি পরিমাণ লিঞ্চিং হয়ে গেছে গত 4 সপ্তাহে? কয়টা খুন হয়েছে? 166টার মতো খুন। আপনি যদি HRCBM রিপোর্ট দেখেন, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট দেখেন, 23টা 27টা আর 116টা আপনি যোগ করুন, এতগুলি হত্যা আপনি দেখেছেন কখনো? গত 1.5 বছরে এই কাণ্ড চলছে, এবং ডক্টর ইউনূস সাহেব উনি শান্তিতে নোবেল বিজয়ী, উনি বলছেন এগুলি সাম্প্রদায়িক নয়। আপনি যাবেন কার কাছে বলুন? আমরা আশা করেছিলাম, কেন দেখুন তো ফখরুদ্দিন সাহেবের সময় তো মাইনরিটি পারসিকিউশন হয়নি, আপনার খেয়াল আছে? হ্যাঁ, ওনার সময় তো হয়নি সেটা, কিন্তু ওনার আমলে এটা কেন হতে হবে? মাইনরিটি পারসিকিউশন কারা করছে? আর আপনি যে বললেন যে ভোট দিলে না, তাইলে আপনি কি বলতে চান, আপনি মানে এই কথাটা আপনি না, এটা অনেকেই বলে যে আমি কাকে ভোট দিব, আমি যদি রিপাবলিকান পার্টিকে ভোট না দেই তাহলে রিপাবলিকানকে আমাকে খুন করবে। ভারতের মুসলমানরা যদি কংগ্রেস ছাড়া বিজেপিকে ভোট না দেয় তাদেরকে খুন করবে, তারা যদি করে অত্যন্ত খারাপ। ভোট দেয় না বলে এটা পৃথিবীর কোথাও হয় না, সেই দিন এখন আর নেই। এবং শেখ হাসিনার সঙ্গে একবার একটা মিটিং এ উনি বলেছিলেন, কোথায় হিন্দুরা তো আমাদের, কে জানি বলেছিল, আপা আপনাকে তো হিন্দুরা ভোট দেয়, উনি বলছেন না তো, 50%ও ভোট দেয় না আমাকে। এই নিউ ইয়র্কে 2023 সালে উনি বলেছেন হিন্দুরা তো এইভাবে ভোট দেয় না এখন এক দলকে, এবং এইবারেও দিবে না তারা ভোট। না, কিন্তু আগামী শেখ হাসিনা যদি ওইটা বলে, আমি শুনিনি, কিন্তু উনি যদি এটা বলে থাকে তাহলে রং। এর আগে নির্বাচনগুলিতে 24 ধরেন 14, 19 এবং 24 এগুলিতে হিন্দুদেরকে আওয়ামী লীগ একেবারে অপ্রাসঙ্গিক করে ফেলছিল। হিন্দু ভোটেরই, যখন ভোটেরই প্রয়োজন তার ব্যাংকের দরকারটা কি, যেহেতু হিন্দুরা ভোট দেয় নাই। কিন্তু এর আগে 91 বলেন, 96 বলেন বা 2008 বলেন, সেখানে কিন্তু হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাবেই। এখন আপনাকে একটা কথা বলে আমি আমার ইয়েটা শেষ করি এই জায়গাতে। আপনি এই কথাটা বলছেন ভোট দেয় আওয়ামী লীগকে। আমেরিকাতে মুসলমানরা কাকে ভোট দেয়, কোন পার্টিকে? ভারতে মুসলমানরা কোন পার্টিকে ভোট দেয়, এটা তাদের ব্যাপার। যারা লেস এগ্রেসিভ, যারা তাদেরকে কম অত্যাচার করবে বলে মনে করে, তারা তাদেরকে ভোট দেয়। হ্যাঁ, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে সিচুয়েশন, সেই সমতা তো বাংলাদেশে নেই। আপনি আশা করবেন কিভাবে? প্রথা বাংলাদেশে এক ধরনের এটা প্রথাই হয়ে গেছিল। আমার কথা হচ্ছে, আপনি যদি নিজেকে সভ্য জাতি বলে দাবি করেন, হুম। কে কাকে ভোট দিল সে অজুহাতে আপনি লিঞ্চিং করতে পারেন না, আপনি মানুষকে হত্যা করতে পারেন না, আপনার ইলেকশন ভিক্টরি 200 মেয়েকে ধর্ষণ করে করতে পারেন না। তাহলে তাহলে আপনার কম্পিটেন্স ডেফিসিট আছে, আপনি নিজেকে সভ্য দুনিয়ার সদস্য বলে দাবি করতে পারেন না। দুটো যুগপথ চলতে পারে না। আসছি শীতাংশু গুহ, আপনার একই ধরনের প্রশ্ন। আপনিও কি এই এই যে নির্বাচন যদি হয়, যেহেতু এখন আমরা যদি বলি, আপনিও কি সেই উদ্বেগ প্রকাশ করতে চান যে সংখ্যালঘুদের উপরে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে কোন ধরনের মানে অ্যাটাক বা যে সাম্প্রদায়িকতার যে রূপ আমরা দেখতে পেয়েছিলাম গত নির্বাচনগুলিতে, তেমন কিছু হইতে পারে? থ্যাংক ইউ। আপনি দেখতে পেয়েছিলেন, এখন দেখছেন না? বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছাড়া তো আর কিছু নাই। একটা জিনিসই আছে, সাম্প্রদায়িকা। নির্বাচনের দিকে তাকান, নির্বাচনে কি বক্তব্য? একটাই নির্বাচনের বক্তব্য, একটা হলো ধর্ম, আর একটা হলো ভারত বিরোধিতা। এই দুটোই যে আছে নির্বাচনের ইস্যু, আর তো কোনো ইস্যু নেই। এগুলো তো অনেক সময় তো সারা বছরও চলে। এগুলো শেখ হাসিনা 17 বছরে অনেক ধরনের ঘটনা তো করছে, তাই না? এই দুইটা ইস্যুই তো সাম্প্রদায়িক। কাজে পুরা বাংলাদেশে। আর উনি বললেন যে সভ্য দেশে রইতে পারে না। আচ্ছা, দীপু দাসের মতো খুন বা খোকন দাসের মতো খুন, এই খুন হইলে সারা পৃথিবীতে একটি গভর্নমেন্ট ফল করতো। বাংলাদেশের গভর্নমেন্টের কোনো ইয়েই নাই, কোনো খবরই নাই। এই জন্য কথাটা বলছিলাম আমি, যে অনেকটা এটা প্রথা হয়ে গেছে আর যে হাদিকে 2 কোটি টাকা দিছে ইতিমধ্যে, দীপু দাসের পরিবারকে সরকার এখন পর্যন্ত 1 টাকাও দেয় নাই। হ্যাঁ,
মানে সরকার লম্বা লম্বা কথা বলতেছে, কিন্তু মানে এখন পর্যন্ত সরকার একটি পাবলিকে দিতেছে, জনগণ দিতেছে। ভাই হাদি তো শহীদ হয়েছে, দীপু দাস তো শহীদ হয় নাই। হাদি শহীদ হয়েছে না কি হয়েছে সেটা তো উপরের বিষয়। হাদি কিছুই হয় না। হাদির মতো গুন্ডা বা হাদির মতো বদমাইশ যখন একটি জাতির পথপ্রদর্শক হয়, তো সেই জাতির আর কিছু থাকে না। হাদিকে যে হাদির সাথে, হাদিকে নজরুলের সাথে শোয়াইছে। নজরুল যদি সুবিধা থাকতো ওখানে লাথি মেরে ওরা বাইর করে দিতে, যা আচ্ছা, আমরা হাদি প্রসঙ্গে না, আচ্ছা আমরা হাদি না, হ্যাঁ, হাদির কথা বলতেছি। আপনি বলছেন যে নির্বাচন মানে কি? নির্বাচন মানে বাংলাদেশে হিন্দুরা নির্বাচন আসলে মানে এটা একটা, তারা নির্যাতনের কথা চিন্তা করে যে এই এই আমাদের আগে হবে না পরে হবে, হ্যাঁ, কখনো আগে হয় কখনো পরে হয়। তা এইটা শুরু হয়েছে, এই নির্বাচন প্রেক্ষিতে হিন্দুদের উপর অত্যাচারটা শুরু হয়েছে ৭৯ সনের জিয়াউর রহমানের ইলেকশনের আমল থেকে। ওই আমার এটা পরে পরিষ্কার মনে আছে, আমি তখন সাংবাদিক, তো তখন বদরুদ্দোজা চৌধুরীও ছিল ফোর ফ্রন্টে। তো ওই সময় জাতীয় সংসদের যে নির্বাচনটা হয়েছিল 18ই ফেব্রুয়ারি 1979 সনে, ওইবারই জাতি প্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিংও দেখলো এবং হিন্দুদের উপরে অত্যাচারও দেখলো আর কি। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে এই যে শুরু হয়েছে, আজ পর্যন্ত এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিংই চলতেছে। এবং এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ শেখ হাসিনা তো পরপর 3টে ইলেকশন যে কোনো ভাবেই হোক, যার জন্য তার একটি গভর্নমেন্টের পতন, প্রাথমিক কারণ তারা এটাই দেখাইছে জনগণ ভোট দিতে পারে নাই, তাই না? ওইগুলিও কি ইঞ্জিনিয়ারিং ছিল? 14, 18, 24 অবশ্যই এটা তো, এখানে কি কেউ বলবে এগুলো অবাধ ভোট হয়েছে? এগুলো তো অবাধ ভোট হয় নাই। এটা তো অতি পক্ষের লোকও বলবে যে না, এই সময় ভোটটি সুষ্ঠু হয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগের ভিতরেও যারা নাকি চাইছিল যে না, যেমন 14 ভোট তো আওয়ামী লীগ এমনি জিততো, এগুলো তো ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে তো প্রয়োজন ছিল না। বাট হ্যাঁ, হয়েছে যেমন যেগুলি হয়। অর্থাৎ ভাই, একটা ইতিহাস হলো, শুনুন, মুসলিম দেশে গণতন্ত্র মানায় না, ইসলামের সাথে গণতন্ত্র যায় না, তার জন্য কোথাও টিকে না। বাংলাদেশে একটি এবার একটা রাইজিং কান্ট্রি আসছিল 72 সনে, তার একটি চমৎকার সংবিধান নিয়ে আসলো, গণতান্ত্রিক প্রক্রিয়াটা চলতে পারতো, চললো না কেন? এর মধ্যে ধর্ম এসে ঢুকাই দিল জিয়াউর রহমান। ধর্ম ঢুকে গেল মানে এটা একটা দেশের শেষ 12টা বাজে গেছে। যার জন্য আজকে সারা বিশ্বে মুসলিম দেশগুলির একই অবস্থা, তো যেহেতু ডেমোক্রেসি নাই। এবং সেখানে তারা অন্যকে থাকতে দেয় না, যে হিন্দুদের পুরো অত্যাচারটা কি এমনি হচ্ছে তা না, অর্থাৎটা একই, যে মুসলিমরা যেখানে কোনো মুসলিম দেশে অমুসলিমরা থাকতে পারে না। এটা হলো পুরা, আপনি সৌদি আরবি বলেন, ইরানি বলেন, পাকিস্তানি বলেন, সিরিয়াই বলেন, সর্বত্র এখানে আমি হিন্দুরা অত্যাচারিত, আরেক জায়গায় খ্রিস্টানরা অত্যাচারিত, আরেক জায়গায় ইয়াজদিরা অত্যাচারিত, তাই তো। সুদানে খ্রিস্টান, সুদানে, সব জায়গায়। এখন এই জিনিসটা তো, এগুলি আমার তো বলার কথা না, এগুলি তো মুসলমান বুদ্ধিজীবীদের বলার কথা, তারা তো এগুলি বলে না। তো তারা তো, প্রবলেমটা হলো যে এখানে একটা যখন দিল্লিতে বোমা বাস্ট হয়, তখন আমাদের কোনো, আমি বাঙালি বুদ্ধিজীবী, মুসলমান বুদ্ধিজীবীর কথা বলতেছি, তারা একটি শব্দ উচ্চারণ করে না যে আচ্ছা, অর্থাৎ তারা কি এটা সমর্থন করে না? সমর্থন করে না। যে তারা যে তাদের বক্তব্যটা যে মানুষের শোনা উচিত, যে আমরা এইটাকে ইয়ে করি না, উই কন্ডেম। যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষকে এই কথাটা তো কেউ বলে না। হ্যাঁ, যার জন্য আজকে এটা হয়েছে কি, যেটা বলে আপনি চুপ থাকছেন, চুপ থাকা মানে কি? চুপ থাকা মানে আপনি ওদেরকে, আপনি সমর্থন করেন না, বাট আপনার এই চুপ থাকাটা ওদেরকে উৎসাহিত করে, পরোক্ষভাবে আপনাকে সমর্থন করে দিচ্ছে। আমি আজকে এই কথা বললাম যে বাংলাদেশের হিন্দুদের উপরে ইলেকশন মানে হিন্দুরা আবার ভীত। হ্যাঁ, যে কি এইবার কি হবে। হ্যাঁ, একটা পয়েন্ট আপনারা রেজ করছেন যে এইবার তো আওয়ামী লীগ নেই, কাজে আওয়ামী লীগের ভোট দেওয়ার অপরাধে অথবা না দেওয়ার অপরাধে মানে হিন্দুরা এইবার মাইর খাওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, একটা আছে, এটা একটা জিনিস আছে। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারন্যাশনালি বাংলাদেশের যত লোক আছে এখন, হিন্দুরা যদি 1 কোটি হিন্দু থাকে বাইরে, 1 কোটি হিন্দুই এখন বাংলাদেশের যে কোনো হিন্দু নির্যাতনের প্রতি, এবং এটা প্রতিদিন বাড়বে, এর মধ্যে কোনো ইয়ে নাই। এবং এই যে এখন তো আপনি আমার মুখ বা ভট্টাচার্যের মুখ বা আরেকজনের মুখ বন্ধ করতে পারবেন না, কারণ আমার হাতে একটা টেলিফোন আছে, আমার হাতে ইন্টারনেট আছে, আই ক্যান সার্কুলেট ইট এনিহোয়ার। এন্ড
অ্যান্ড এভরিহোয়ার। বাট আমরা নির্বাচন উপলক্ষে একটি হিন্দুর গায়েও যাতে আচরণ না পড়ে, এটা আমরা বেসিক্যালি ওয়ার্নিং দিতে চাই। উইল নট লেট ইউ গো এনিহোয়ার যদি যদি আচরণ, হ্যাঁ এটাও ঠিক, যদি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যাতে, যদি মিলিটারির দায়িত্ব আছে, যদি অত্যাচার বন্ধ না হয়, অবশ্যই আমরা লবিং করবো যে তোমাদেরকে আনার দরকার নাই, আমাদের লবিং কিছু কাজ হয় না, আপনারা বলেন, বাট উই উইল ডু ইট। কারণ শান্তি, আমাদের সেনাবাহিনী পুলিশের একটি বিশাল অংশ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে, আমরা চাই তারা থাকুক। হ্যাঁ, থাকতে হলে হিন্দু অত্যাচার বন্ধ করতে হবে, সিম্পল। আপনারা যদি গভর্নমেন্ট ফল করাই দিতে পারেন অ্যাকশনে না গিয়া ঠিকভাবে, তাহলে হিন্দু অত্যাচার আপনারা বন্ধ করতে পারেন। এই ব্যাপারে আরেকটা কথা বলে শেষ করি। আমি একজনের সাথে আজকেই কথা বলছিলাম দুপুরে ঢাকাতে, উনি বেশ সচেতন এবং সর্বমহলে উনি বিরাজমান। উনি বলতেছে এখনো তো আমরা শিওর না যে ইলেকশনটা হবে কিনা। ইলেকশনটা এই প্রথম একটা নির্বাচন দেখলাম যে ইলেকশনের আর বাকি আছে 8 দিন, এখনো সবাই শিওর না যে ইলেকশনটা হবে কিনা। বাট আমার ক্যালকুলেশন বলে ইলেকশনটা হয়ে যাবে, এবং এটা যেহেতু ভোট জিতবে এর জন্য হয়ে যাবে। হাবরটা জিতবে এবং এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ভোটই হবে। আর একটা কথা বলে, যেটা এই আলোচনা হওয়া উচিত, এইবার সম্ভবত একটি পার্লামেন্ট হবে, একজন একজন জামাতের একজন ক্যান্ডিডেট, তার নামটা ভুলে গেছি। সংসদে আমরা কোনো অমুসলমান দেখতে চাই না, হ্যাঁ পরিষ্কার বলছে। হ্যাঁ, হয়তো সংসদটা তাই হবে। শুধু ওই আমি এখানে আসতে যাচ্ছিলাম, আচ্ছা দ্বিজেন ভট্টাচার্য, যে আপনাকে এটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে মানে 300 আসনের, আমি গণভোটের কথা বলছি না, আমি বলতেছি জাতীয় নির্বাচনে 300 আসনে কিন্তু বিএনপি মাত্র 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের নমিনেশন দিয়েছে। সংখ্যানুপাতে যদি আপনি বিবেচনায় আনেন, তাহলে সেই সংখ্যাটা কত হওয়ার আপনি বুঝেন। তারা যতই আজকে অফিসিয়ালি বলা হোক 7%, 8%, আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের সংখ্যালঘুদের পার্সেন্টেজ আর একটু বেশি হবে। হয়তো ক্রমাগত প্রতিটি সরকার একটু কম পার্সেন্টেজ দেখিয়ে দেখিয়ে আসছে, এরকম হচ্ছে। তা আপনি এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল নির্বাচন হচ্ছে না, এখানে আপনার কি মন্তব্য? আমি বলছি এ ব্যাপারে একটা ভালো পয়েন্ট আপনার, কিন্তু তার আগে একটা কথা, আপনি একটু আগেই একটা ইতিবাচক একটা আশাবাদ ব্যক্ত করেছেন যে এবারে যেহেতু আওয়ামী লীগ নেই এর জন্য হয়তো অত্যাচার হবে না। তো শীতাংশুদা একটু বলেছেন, আমি আরেকটা কথা মনে করিয়ে দেই আপনাদের। আপনি এই ধরনের কথা তো শুনেছেন যে ভোট কে কি দেবে জানি না, জিততে আমাদের হবেই। আপনি জানেন কে বলেছেন এটা। এবং এই একই পার্টির লোক বলেছেন হিন্দুদের যে তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে পিঠের চামড়া তুলে নেব। এটা পাবলিশ নিউজ। কিন্তু আবার আরেকজন বলছে কিন্তু দরকার হলে হিন্দুদের জন্য শহীদ হব। ওইটাও আমি শুনেছি, আমি এটাও শুনেছি। ওইটাও কিন্তু একজন বলছে, এবং একটি দায়িত্বশীল দলের জেনারেল সেক্রেটারি, যেটা এর জন্য আমি বলেছি যে তারা কি করতে পারেন সেটা 71 মানে 71-এর আমি যাচ্ছি না, এরাই 71-এর কুশীলব, কিন্তু 2001-এর কথা বলেছে। এবার প্রতিনিধিত্ব দেখেন, প্রতিনিধিত্ব অ্যাফার্মেটিভ অ্যাকশনের স্পিরিটে আমরা চেয়েছি 64টা জেলায় অন্তত 60 জন প্রতিনিধি মাইনরিটিদের থাকা দরকার। এটা আমরা বহু বছর যাবৎ বলে এসছি। অনেকে তো অন্যান্যরা অন্যান্য কথা বলেন। ভারতের মুসলমানরা 1929-এ যদি তাদের একজন মানুষের উপর গায়ে হাত তোলেনি কোনো হিন্দু, তখনও তো তারা তাদের জন্য আলাদা দেশ ভাগ করে নিয়ে গেছেন। তো বাংলাদেশের অনেকেই তো আলাদা দেশ চাইছেন হিন্দুদের জন্য, এবং মুসলমানরা তখন আলাদা দেশ নিতে যদি কোনো অন্যায় না হয়, তাহলে হিন্দুরা যদি দেশে যদি 2-3টা অঞ্চল হিন্দু অঞ্চল হিসাবে বা আদিবাসী অঞ্চল হিসাবে স্বায়ত্তশাসিত বাংলাদেশের সভরেনিটির ভিতরে চায়, সেটা তো কোনোই অন্যায় নেই। ইভেন স্বাধীনতা চাইলেও কোনো অন্যায় নেই। আমরা ঐক্য পরিষদ থেকে সেই স্বাধীনতা চাইছি না, কিন্তু স্বায়ত্তশাসিত অঞ্চল তো চাইছি বটেই আর কি। এবং প্রতিনিধিত্বের কথার উত্তর দিয়ে শেষ করি, অন্তত 60টি আসনে সংখ্যালঘু প্রতিনিধি তাদের দেওয়া উচিত ছিল। এটাই কেন্দ্রীয় ঐক্য পরিষদের দাবি, এবং আরো কোন দল একই দাবি করেছেন। তো আমি মনে করি এই 4-5টা আসন এবং
পার্বত্য চট্টগ্রামের মতো জায়গায় যেখানে তারা এককালে 98% ছিল, ওখানে মুসলমান সেটেলার আবাদি পাঠিয়ে তাদের পপুলেশন এখন 15 নিচে এনে ওখানেও সমস্ত প্রতিনিধি আদিবাসীদের দেওয়া হচ্ছে না। এগুলি তো লজ্জাকর ব্যাপার, এগুলি তো করা উচিত নয় তাদের। ওনারা ওনারা ভারতবর্ষে তারা সেকুলারিজম চান, বাংলাদেশে তারা আইসিল বানাতে পারলে খুশি হন, তারা আরেকটা আফগানিস্তান বানাতে পারলে খুশি হন। ওনারা তো টক শোতে সরাসরি বলেন। আপনি ওই খালেদ মহিউদ্দিন সাহেবের ইন্টারভিউতে আমি শুনেছিলাম একজনকে, হুজুরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কি চান, আফগানিস্তানের মতো দেশ চান? বলছেন হ্যাঁ। এটা সেকুলার ডেমোক্রেসির জন্য মিলিয়নস এন্ড মিলিয়নস অফ পিপল জীবন দিল। এই দেশটাকে আজকে তারা আরেকটা ইসলামী দেশ বানাতে চায়। সভ্য দুনিয়া হিসাবে থাকলে ক্ষতি কি? আমাদের তো আশা ছিল যে এটা অন্তত প্রি এরদোয়ান টার্কি কিংবা নিদেন পক্ষে লেবানন বা ইন্দোনেশিয়ার মতো একটা দেশ থাকবে, যেখানে মাইনরিটি পারসিকিউশন আছে তবুও সেটা সহনীয়। কিন্তু দুঃখের ব্যাপার যে তারা ইন্টেলেকচুয়াল ডেফিসিট নেই। আচ্ছা, আরেকটি প্রশ্ন, মানে প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দ্বিজেন ভট্টাচার্য এবং মানবাধিকার নেতা শীতাংশু গুহ। আর সর্বশেষ না হলেও দুটো প্রশ্ন আর আমাদের বাকি। তো শীতাংশু গুহ, আপনাকে প্রশ্নটা করতে চাই এইরকম যে এই যে চিন্ময় প্রভু নিয়ে আপনারা অনেক আন্দোলন দেশে বা দেশের বাইরেও করেছেন, কিন্তু তিনি এখনো জেলে। তার মুক্তির ব্যাপারে এখন আর যে সংগঠনগুলি তত সরব না কেন? ওরা কি ভয়ে যে ওনাকে জেলে নেওয়া হয়েছে, আবার তার পক্ষে সরব হলে তারাও জেলে যেতে পারে, এই আতঙ্ক? আহ, আবার থ্যাংক ইউ, আপনার মাধ্যমে দর্শক যারা শ্রোতা তাদেরও থ্যাংক ইউ জানাচ্ছি। তবে ওই কথাটা যে ফখরুল ইসলাম আলমগীর যে বলছেন ঠাকুরগাঁও আসনে উনি শহীদ হয়ে যাবেন হিন্দুদের জন্য, একটু ব্যাখ্যা দিই, একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। ফখরুল ইসলাম আলমগীর ওখানে হিন্দু ভোটার আছে অনেক, মানে আমার একজাক্ট পার্সেন্টেজ মনে নাই, বাট ব্যাপক। কারণ ওখানের আওয়ামী লীগের এমপি ছিলেন খুব সম্ভবত রমেশ রমেশ চন্দ্র সেন, রমেশ চন্দ্র সেন, এবং তিনি উনি মন্ত্রীও ছিলেন, মন্ত্রীও ছিলেন। পানি সম্পদ মন্ত্রী এই ছিলেন। চব্বিশের ভুয়া আন্দোলন হওয়ার পরে, হ্যাঁ, এই রমেশ বাবুকে যেইভাবে মাইরা কাইটা, বা অর্থাৎ একটা বয়স্ক লোক, 80-র উপরে বয়স তার, কিন্তু হ্যাঁ, যেইভাবে তাকে নির্যাতন কইরা অপমান কইরা বিএনপি শেষ পর্যন্ত জেলে নিক্ষেপ করছে, হ্যাঁ, এটা খুব বিএনপি করছে। ফখরুল ইসলাম আলমগীর ওই হিন্দুরা তাকে তো ভোট দেওয়ার কথা না, হ্যাঁ, যদিও পাল্টা জামাত, এখন হিন্দুরা তো মহাবিপদে। এখন ওই জন্যই উনি শহীদ হয়ে যাচ্ছে, চাইতেছে যে যা করছি রমেশ বাবুর সাথে মাফ করে দেন, এখন আমি শহীদ হয়ে যাবো, আপনারা আমাকে ভোট দেন। এই যে এই আওয়ামী লীগের ভোটের জন্য বা হিন্দুদের ভোটের জন্য এখন নুরুও তো আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? নুরু আওয়ামী লীগ হয়ে গেছে, নুরুও নাকি শহীদ হয়ে যাবে আওয়ামী লীগের জন্য। তখন এই যে এরাই কয়দিন আগে শেখ হাসিনার ফাঁসি হওয়ার পরে কিন্তু এরাই কিন্তু খুশি হয়েছিল, বিবৃতি দিয়েছিল যে একটা ভালো ভালো রায় হয়েছে, ভালো সিদ্ধান্ত হয়েছে। তো বিষয়টা এই জায়গায় এখন শোনেন, বাংলাদেশে নির্বাচন খেলা এটা আসলে বন্ধ হয়ে যাওয়া দরকার নেই। যেসব এসব নির্বাচন অসভ্য দেশের আবার নির্বাচন কি, এটা অসভ্য। এখন যা আমরা যা দেখতেছি, এই জাস্ট একটি অসভ্য কান্ট্রি। এখানে কোনো আপনি চিন্ময় প্রভুর ব্যাপারটা কি? চিন্ময় প্রভুর ব্যাপারটা বলতেছি। চিন্ময় প্রভুর আন্দোলন থেমে যায় নাই, যে বা চিন্ময় প্রভুর আন্দোলন চলতেছে। আর আপনি জেলের ভয় যেটা দেখাইতেছেন, বিষয়টা তো জেলের ভয় না। আপনি খেয়াল করছেন এর মধ্যে জেলে দুইজনকে পিটিয়ে মেরে ফেলছে পুলিশ, হ্যাঁ, বলছে মরে গেছে। এমনি একজন হলো ওই যে প্রফুল্ল, আর একটা ছেলের নাম আমার এর মধ্যে মনে পড়তেছে না। তো এখন শুনেন, শুধু হিন্দু না, জেলে অনেক না মুসলিম, না, মুসলমানও মারতেছে। আমি তাদের কথা, মুসলমানদের কথা বলার জন্য তো বহু মুসলমান আছে। হিন্দুর কথা তো বাংলাদেশের এত টকশো দেখেন, বলেনি কি? কেউ বলে না। এই জন্য আমাদের নিজেদের কথা এখন আমরা নিজেরাই বলতেছি। তো এখন তারপরেও যদি 100টা লোক মারা যায়, তার মধ্যে 10টা হিন্দু মারা গেলে আমরা বলতে পারি যে সংখ্যানুপাতিক, বিষয়টা তো তা না। এখন এই কয়েকদিনে
160 জনের মতো হিন্দু মারা গেছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ আত্মহত্যা করতেছে ইয়ং ইয়ং ছেলেপেলেগুলি। হ্যাঁ, তাদের লাশ ফাঁসিতে, এরা কি আত্মহত্যা করতেছে? ইয়া, তার পরিবার বলতেছে না তার আত্মহত্যার কোনো কোনো কারণ, নাকি এদের মাইরা ঝুলায় রাখা হচ্ছে। আমরা তো এই ঘটনাগুলিকে মুসলমানের সাথে দেখতেছি, আমরা সাদ্দামের ফ্যামিলির সাথে যা দেখছি ওইটা দেখছি, আমরা ওইটাকে কন্ডেম করি, কিন্তু এরকম সাদ্দামের মতো ঘটনা তো অনেক হিন্দুদের সাথে ঘটতেছে, এটা কেউ খবরে নেয় না। আমরা তো সাদ্দামের কথা বলি, আমরা তো শেখ হাসিনার কথা বলি, আমরা আওয়ামী লীগের কমিটির উপর অত্যাচার হচ্ছে এটা বন্ধ করার কথা বলতেছি, কিন্তু আমাদের প্রগতিশীল বন্ধুরা কিন্তু আমাদের কথা বলতে লজ্জা পায়। একটুখানি বলে একটু টাচ দিয়ে যায়, সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, এটা এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ওই জায়গাটা না। কাজে চিন্ময় প্রভুর সাথে যারা আছে বা যারা ছিল আগে, তাদের আপনি তাদেরকে যেইভাবে নির্যাতন করা হয়েছে আর কি জেলের ভিতরে, যাদের ধরতে পারছে, ওইটা আপনি শুনলে আপনার চোখে জল আইসা পড়বে যে হাউ ইট ইজ পসিবল। মানুষ, অর্থাৎ সভ্য দেশে মানুষ প্রতিবাদ করে, মানুষ সমাবেশ করে, মিছিল করে, কিন্তু এটা সভ্য দেশের কোনো লক্ষণই তো এখানে নেই। হ্যাঁ, আগে আয়নাগর ছিল কি ছিল না সেটা ভিন্ন কথা, আমরা জানি না, যদিও এটা ভুয়া, বাট তারপরেও মানে এখন তো কত আয়নাগর সৃষ্টি হয়েছে এর কোনো খবরই নাই, কোনো কোনো খবরই নেই। লাস্ট জাস্ট মানুষ গঙ্গাতে, মানুষ ইয়েতে বুড়িগঙ্গা বা লাশ পাওয়া যায়, কতটা লাশ পাওয়া গেছে দেখছেন না, পত্রিকায় পড়েছে। লাশ জারি হোক, হিন্দুর হোক আর মুসলমানের হোক, আমরা চাচ্ছি প্রতিবাদটা হোক মানুষের লাশ, যাতে আমরা না দেখতে চাই। হ্যাঁ, কাজে চিন্ময় প্রভুর আন্দোলন থামে নাই, চিন্ময় প্রভুর আন্দোলন চলবে, এবং যতক্ষণ ধরে তাকে মুক্তি না দেওয়া হয়, আমরা তো অলরেডি আহ্বান জানাইছি যে চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে হিন্দুরা ভোট কেন্দ্রে যাবে না। হিন্দুরা শুনুক আর না শুনুক, আমাদের কথা, আমাদের আহ্বান আছে, থাকবে। ধন্যবাদ শীতাংশু গুহ। দ্বিজেন ভট্টাচার্য, আপনাকে শেষ প্রশ্ন, সেটা হলো আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি। শোনা যায় যে ওয়াশিংটনে এরই মাঝে একটি হিয়ারিং এর, স্টেট ডিপার্টমেন্টে একটা হিয়ারিং, সেই ব্যাপারে আপনি কি কি বলতে চান, বা আপনি কি সেই সেই আমি বলি আপনাকে, হ্যাঁ বলছি আমি তো। ওয়াশিংটন ডিসিতে 9 তারিখে কংগ্রেসে একটা হিয়ারিং হবে, বিকেলে প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হবে, সেখানেও সংখ্যালঘুদের, মাইনরিটিদের কথা থাকবে এবং ইনক্লুসিভ ইলেকশনের কথা থাকবে। আচ্ছা, তো আমি বলছি এটা ঐক্য পরিষদ করছে না, কিন্তু ঐক্য পরিষদ যাবে সেখানে, শ্রোতা হিসাবে যাবে। আচ্ছা, সেখানে নাকি আপনাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারাও থাকবে? এটা ঐক্য পরিষদ করছে না তো, ও, এটা ঐক্য পরিষদ। কিন্তু আপনাদের বিভিন্ন মিটিং এ, জ্যাকসন হাইটে যখন দেখি, আপনাদের বিভিন্ন ডেমনস্ট্রেশনে আপনাদের সঙ্গে আওয়ামী লীগ আসে কিভাবে? আমাদের কোন অনুষ্ঠানে আওয়ামী লীগ আসে না, না। আপনাদের হিন্দুদের, সংখ্যালঘুদের। আওয়ামী লীগ নিজেই যদি আসে সাপোর্ট করতে, তাহলে আপনি বাধা দিবেন কেন? অনেক বিদেশিও তো আসেন, যেমন ইন্টারফেথ মিটিং হয়ে গেল পরশুদিন। অনেক বিদেশি আসার, সদ্য মানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট যেভাবেই মানে ট্যাগ দেওয়া হোক না কেন, যেহেতু তারা, আপনাদের মিটিং এ তো বিএনপি আসে না, জামাত আসে না, তারা মানে আপনাদের সঙ্গে তাদের একটা আগের থেকে একটা, আমাদের মিটিং না এটা, ওইখানে সর্বদলীয় ইউনাইটেড হিন্দুজের মিটিং বা সর্বদলীয় মিটিং, এগুলিতে তারা যদি আসে সাপোর্ট করতে, এটা তাদের ইচ্ছা। যদি জামাত আসে, আমরা কি এটা তাদের উপস্থিতিটা আপনাদেরকে আন্তর্জাতিক ভাবে বা আপনাদের জন্য। আমি শোনেন, একটা কথা বলছি আপনাকে, তারা লিঞ্চিং করছে, বর্বর অত্যাচার করছে দেশে। তারা 2900 অত্যাচারের ঘটনা ঘটেছে, এবং নোবেল লরিয়েট ডক্টর ইউনুস বলছেন এগুলি সাম্প্রদায়িক নয়। আমরা ওইটার কথা বলি। আওয়ামী লীগ আসছে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট? আওয়ামী লীগ হত্যাকারী? লগাং মেসাকার কারা করেছিল? এক রাতে 600 পিপুলকে বিডিআর পাঠিয়ে। 71-এ জামাত কত লক্ষ মানুষকে হত্যা করেছিল। হঠাৎ করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেল, আওয়ামী লীগ হত্যাকারী? এগুলি তো ছেদ কথা। মানে যে নির্যাতন জামাত করেছে এবং বিএনপি করেছে, সেই তুলনায় তো আওয়ামী লীগ কিছুই করেনি বলতে গেলে। তার একটা নির্বাচিত সরকারকে আপনি গায়ের জুড়ে ক্ষমতাচ্যুত করবেন, সে বাধা দেবে না? পৃথিবীর যে কোনো সরকার বাধা দেবে। ইরান বাধা দেয়নি? ইরান কত হাজার লোককে মেরেছে, শেখ হাসিনা কতজন লোককে মেরেছে। আমি বলছি না এটা মারা উচিত, কিন্তু আপনি গভর্নমেন্টকে টপল করতে চাইলে মারবেই। শেখ হাসিনা আমলে লিঞ্চিং, মব লিঞ্চিং হয়নি?
কোন কি কি হয়নি? মব মব লিঞ্চিং কতজন হিন্দু হয়েছে এক সপ্তাহে? এক সপ্তাহে, এক সপ্তাহ, বিশ্বজিৎ 18 দিনে শোনেন, 18 দিনে না, আমার কথাটা হইলো বিশ্বজিৎ 18 হত্যা, দিনে 8টা কিলিং বিশ্বজিৎ হয়েছে। হত্যা হয়েছে, বিশ্বজিৎ হত্যার বিচারও হয়েছে, 8 জনের ফাঁসি হয়েছিল, এরা সবাই ছাত্রলীগের, এবং পর্যায়ক্রমে সবাই এবার মুক্তি পেয়ে গেছে। আপনি আপনি বিচারের কথা বলছেন। জাজ শাহাবুদ্দিন কমিশন 2,500 লোককে কগনাইজেবল, মানে অ্যারেস্ট করে বিচার এখনই করা যায়, উনি লিস্ট দিয়েছিলেন, এখনো সিটিং প্রেসিডেন্ট। একটা বিচার করেছিলেন কি শেখ হাসিনা? একজনেরও না। সুতরাং এগুলি ছেড়ে দেন। আমি বলছি মাইনরিটি পারসিকিউশনের কথা যখন আসে, সবার সময় এটা হয়েছে, কিন্তু আমি আপনাকে বলেছি যে শুধু শেখ হাসিনাকে ফেসিস্ট বলে তো লাভ নাই। একই অপরাধে সব পার্টি দোষী, তাই না? সব পার্টি। সুতরাং এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে চিন্ময় প্রভুর কথা। আমরা গত কয়েকদিনে ওয়াশিংটন ডিসিতে 2টা মিটিং করেছি স্টেট ডিপার্টমেন্টে। আপনি সংক্ষেপ করবেন। হ্যাঁ, ইউএস কমিশন অন রিলিজিয়াস ফ্রিডমের সঙ্গে মিটিং করেছে। প্রত্যেকটাতে চিন্ময় প্রভুর মুক্তির কথা বলেছি, এবং বলেছি তার বিরুদ্ধে ফেব্রিকেটেড কেস দিয়ে তাকে জেলে রাখা হয়েছে, শ্যামল দত্তকে রাখা হয়েছে, রানা দাশগুপ্তর বিরুদ্ধে মার্ডার কেস, সমস্ত ফৌনি ব্যাপার। এই সমস্ত তারা বন্ধ করুক, ভালো দেখায় না আর কি। বেঙ্গলিজ, বাঙালি মুসলমান এর চাইতে বেটার লোক, তারা এর চাইতে বেটার করতে পারে আর কি। আমি মনে করি তাদের মধ্যে যারা প্রগতিশীল আছেন, দে শুড স্পিক আপ। বাঙালি মুসলমানদের এই ইমেজের দরকার নেই। এটা একটা মেলো ইসলামিক জায়গা বলে পরিচিত হতে পারতো ইন্দোনেশিয়ার মতো, এখনো পারে লেবাননের মতো। তারা এটাই করুক, আমি সেই চাই আর কি। ধন্যবাদ আপনাকে। শীতাংশু গুহ, আপনাকে 1 মিনিট একটা প্রশ্ন আপনাকে করব। যেহেতু আপনি নিউ ইয়র্কে হিন্দুদের বিভিন্ন ধরনের মানে কি বলে যে বিক্ষোভগুলি হয়, সেগুলিতে প্রায় সব জায়গাতে আপনি থাকেন, আপনি নিজে বক্তব্য দেন, সেখানে আপনার পাশে আওয়ামী লীগের নেতাদেরকে দেখা যায়। আবার অনেকেই বলে যে এই আওয়ামী লীগের নেতাদেরকে আপনি ডেকে আনেন, এরকম শোনা যায়। তো একটু বলুন তো, আপনার সাথে এই আওয়ামী লীগের, ঠিক আছে আপনি আওয়ামী লীগ, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা করতেই পারেন, কিন্তু এত বড় একটা বিপ্লবের পর এবং আওয়ামী লীগের 17 বছরে অসংখ্য সংখ্যালঘুদের উপর নিগৃহীত হওয়ার এবং রেপ কেস থেকে শুরু করে মন্দির ভাঙা অনেক ঘটনা ঘটছে, তারপরেও এই কন্টিনিউ আওয়ামী লীগকে সাপোর্ট, এটার উদ্দেশ্যটা কি? প্রথমত যে এই দ্বিজেন ভট্টাচার্য যেটা বলছে যে শুধু শেখ হাসিনাকে স্বৈরাচার বানায় তো লাভ নাই। স্বৈরাচার জিয়াউর রহমানও ছিল, স্বৈরাচার এরশাদও ছিল, স্বৈরাচার খালেদা জিয়াও ছিল, শেখ হাসিনাও স্বৈরাচার, এবং আমাদের আমাদের ডক্টর ইউনূসও স্বৈরাচারের বাপ উনি। হ্যাঁ, তো কাজেই হ্যাঁ, শেখ হাসিনার এখন স্বৈরাচার বলতেছে, যেহেতু তাকে উনি ক্ষমতায় নাই, কাজে ওনারটা ইয়ে হইতেছে। আর আমি যেটা বলছি, যেটা বিপ্লব করতেছে, ওইটা কোনো বিপ্লব না, ওইটা ছিল একটি 5ই আগস্ট একটি ষড়যন্ত্র। তারপরে আমি আমি চিরকালই আওয়ামী ঘরানার লোক। হ্যাঁ, এবং আমার সামনে তো আওয়ামী লীগ ছাড়া আর অন্য কিছু নাই। আমি কি বিএনপির লক্ষ্য কি, জামাতের লক্ষ্য কি? বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র করা। আমার তো এটা লক্ষ্য না যে আমার কি টাকা পড়ছে এটা হিন্দু আর আমি ইসলামী রাষ্ট্র গঠন করব। আমি তো এটা বিরোধিতা করব, যার জন্য আমি বিরোধিতা করছি। আওয়ামী লীগের যদি ভালো দল, ন্যাপ বা কমিউনিস্ট পার্টি যদি ক্ষমতা আইতো, আমি তারা সমর্থন দিতাম, কারণ তারা আমার কথা আর একটু বেশি ভাবে, বা তাদের আমলে আমি একটু ভালো থাকতে পারতাম। আমি চিন্তা করছি একজন হিন্দু হিসাবে, আমি আওয়ামী লীগের আমলে ভালো, যদিও গত 9 থেকে 24 পর্যন্ত শেখ হাসিনার আমলে যত অত্যাচার হয়েছে হিন্দুর উপরে, যার জন্য হিন্দুরা আজকে, আরেকটা কথা বলি, 1970 সালে হিন্দুরা যদি 100% বঙ্গবন্ধুকে ভোট না দিত, বঙ্গবন্ধু অ্যাবসলিউট মেজরিটি পাইতো না। কাজেই তখন বঙ্গবন্ধু সংসদের নেতা হইতো না, দেশও স্বাধীন হইতো না। এই মুসলমান ভোট ডিভাইড হয়েছে, কিন্তু হিন্দু ভোট ডিভাইড হয় না, পুরাটাই বঙ্গবন্ধু পাইছে। 1975 পরে আওয়ামী লীগকে উদ্ধার করছে হিন্দুরা, শুনে নেন। হ্যাঁ, জগন্নাথ ছিল তার পায়োনিয়ার ওই জায়গাটায়, ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে সব নেতা ওইখান থেকেই বাইরে আইছে। 2001-এর পরে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য আমাদের অনেক ভূমিকা ছিল। আমরা কেন আনছিলাম আওয়ামী লীগকে ক্ষমতায়?
যে আওয়ামী লীগ আমলে আমরা ভালো থাকবো, হ্যাঁ, আমাদের সেই ভুলটা ভেঙে গেছে। আমাদের কাছে এখন যাহা আওয়ামী লীগ তাহাই বিএনপি তাহাই জামাত। কারণ আমরা সেটা ছিলাম না। আমরা আওয়ামী লীগের আমলে খারাপ ছিলাম, হ্যাঁ, কিছু চাকরি দিয়ে রাখছে উপরে, চাকরি দিয়ে যেটা আর আমাদের সমস্যার সৃষ্টি করছে। এই চাকরি দিয়ে এখন একটা লোকও চাকরি নেই। গত 17 মাসে একজন হিন্দুও চাকরি পায় নাই, প্রায় সবাই চাকরি চলে গেছে, ওইটা প্রায় শূন্য হয়ে আছে আর কি। তো অর্থাৎ আমরা যার উপরে আমরা আস্থা রাখছিলাম, শেখ হাসিনার উপরে, সে আস্থাটা আমাদের ভেঙে গেছে। যার জন্য এইবার কিন্তু যতই দেখান হিন্দুরা কিন্তু ওইভাবে নামতেছে না, হ্যাঁ। এবং এটাও বলি, যতক্ষণ ধরে হিন্দুরা না নামলে আওয়ামী লীগের উদ্ধারের কোনো সুযোগ নেই, হ্যাঁ। কারণ আচ্ছা, হিন্দুরা তো আপনার এই কথা প্রেক্ষিতে একটা কথা বলি, সেটা ওইটা বলা দরকার। শেখ হাসিনা একাধিকবার গত 15 বছরে সংসদে 2/3 ভোট পেয়েও, মানে 2/3 তাদের সংসদীয় ভোটের কথা বলছি, পার্লামেন্টে, কিন্তু সে তো রাষ্ট্রধর্ম বাতিল করে নাই। আপনারা যে তাদেরকে এত মানে হিন্দু সম্প্রদায় এত সঙ্গ দিচ্ছেন বা তাকে সাপোর্ট করতেছেন, ভোট ব্যাংক অনেক ধরনের অপবাদেই আপনারা মাথা পেতে নেন, কিন্তু আপনাদের জন্য তো উনার সুযোগ থাকার পরেও তো সেই কাজটা করে নাই। প্রবলেমটা তো সেই জায়গায়, উনি তো তত্ত্বাবধায়ক সরকারটাও বাতিল করে দিয়েছে, তাই না? রাষ্ট্রধর্ম অষ্টম সংশোধনী বাতিলের যে এটা ছিল, সে সুপ্রিম কোর্ট তাকে দিয়ে দিছে, তুমি বাতিল করতে পারো। তিনি সেটা করেন নাই তো অন্য কথা। উনি আরো অনেক অনেক কাজ করছেন যেটা হিন্দুদের বিপক্ষে গেছে। উনি 560টা মডেল মসজিদ বানাইছে। ওনার মাথায় পড়লো না এত এত ধর্মনিরপেক্ষ নেত্রী যে 560টা 10% 56টা হিন্দু মন্দির বানানো উচিত। বা বিষয়টা তো হয় কি, প্রত্যেকটা মানুষই তার আমাদের ধর্মে বলে তুমি যা কর্ম করবা তার কর্মফল পাইবা। শেখ হাসিনার জন্য আমাদের এখন দুঃখ হয়, 17 বছর ক্ষমতা থাকার পরে একজন মহিলাকে এখন ভারতবর্ষে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আপনাকে না, এটা শেষ করে দিতেছি। যেহেতু শেখ হাসিনা প্রগতি শুধু হিন্দু না, সকল প্রগতিশীল শক্তির মাজা, যেমন শাহবাগ আন্দোলন, যেমন ঘাতক দালাল নির্মূল কমিটি, যতগুলি প্রগতিশীল শক্তি তার পাওয়ার বেস ছিল, সবগুলি পাওয়ার বেসকে উনি নিজ হাতে ধ্বংস করে দিয়া হেফাজতের সাথে খাতির করছে। কওমি জননী হয়েছে, কওমি জননী হইয়া কওমি সন্তানরা তাকে বিদেশে পাঠাইছে, 1 সেকেন্ডও দেরি করে নাই। যদি সুযোগ পাইতো তাকে হত্যা করতো, সুযোগটা পায় নাই, এই জন্য। কাজেই এই ভুলটা, আমি জানি না ওনার এই ভুল ভাঙছে কিনা, এই ভুল ভাঙা উচিত যে দ্যাট ইজ নট। আপনাকে আমি একটা কথা বলি যে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বলছে যে আমাকে কখনো কোনো মৌলবাদীরা ভোট দেয় নাই। তার কন্যা শেখ হাসিনা কি করে ভাবে যে মৌলবাদীরা তাকে ভোট দেবে? মৌলবাদীরা কখনো তাকে ভোট দেয় নাই, দেবেও না। আপনাকে ধন্যবাদ। আমি একটা এখানে শেষ করতে চাইছিলাম, কিন্তু আমি দ্বিজেন ভট্টাচার্যকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা দরকার। এই শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু প্রধান বিচারপতি, বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রধান বিচারপতি করা হয়েছিল, এবং তাকে কি অপমানজনকভাবে দেশ থেকে আবার বের করা হয়েছিল। সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি নাকি? এ ব্যাপারে আমি কি বলবো আমরা মূল প্রশ্নটা কি, যে উনি কেন তাকে অপমান করে বের করলেন, এই প্রশ্ন? না, সেটাই, ওনারা মূল্য তৈরি ঘটনাটা ঘটছে, কিন্তু কেন উনি তো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ছিলেন, তিনি করলেন। শীতাংশু বাবু যেটা বললেন, যে আপনি নিউ ইয়র্কে দেখেছেন আমার সঙ্গে ওনার ব্যক্তিগত কিরকম বাগবিতণ্ডা তর্ক হয়েছে, 99-এ হয়েছে, তারপরে 2023-এ হয়েছে। কখনো তো আপনারা একটা ধারণা আছে লোকজনের যে আমরা আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করি, ওরা হচ্ছে মন্দের ভালো সামান্য একটুখানি, এর জন্য মানুষ এইভাবেই ভোটটা দেয়। কিন্তু আওয়ামী লীগের আমলে আপনি জানেন তো, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা টোটাল এনিমি প্রপার্টি অ্যাকোয়ার্ড যা করেছিল তার 70% তারা নিয়েছে, আর বাকি সব কয়টা মিলে 30%। সুতরাং তারা তো ধোয়া তুলসী পাতা না।
পিপল এক্সপেক্ট বেটার অফ দেম, তারা মডারেট মুসলিম, তারা প্রোগ্রেসিভ মুসলিম দাবি করে, কিন্তু তাদের আচরণ তো এরকম। এবং শেখ হাসিনা নিজেকে বিক্রি করে দিলেন, সেকুলারিজম উনি বিক্রি করে দিলেন, সেকুলার ডেমোক্রেসি হেফাজতের কাছে তার ন্যারো ভোটের আশায় ওদেরকে তোষণ করলেন। উনি ডিপ ডাউন কি আমি জানি না, এটা কি ইলেকশন স্ট্র্যাটেজি? আপনাকে একটা কথা বলি, আমি যদি দাবি করি, আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি যদি দাবি করি যে আমি একজন উদার মানবতাবাদী, আর গোপনে যদি আপনি জানেন আমি হিন্দুত্ববাদী, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, তাই না? আমি যদি বলি আমি সেকুলার, তাইলে আই শুড বি সেকুলার। আমি যদি বলি আমি হিউম্যান রাইটস করি, আমি হিউম্যান রাইটস করি। এবং আপনারা অ্যাম্বাসেডর মজুনার সঙ্গে মিটিংয়ে আপনারা শুনেছেন, আমরা প্রত্যেকটা পার্টি সম্পর্কে ডেটা সহ বলেছি, এর আমলে এই এই রামু হয়েছে, নাসিরনগর হয়েছে, সবই তো শেখ হাসিনার সময়, আমরা কোনটা বলিনি, সবই বলেছি। উই ক্যানট কন্ডোন এনিওয়ান। হিউম্যান রাইটস করবেন, কাউকে কন্ডোন করবেন, আমরা করি না। কিন্তু আমার কথাটা, মূল কথা যেটা, দেশের প্রগতিশীল মুসলমান যারা, তাদের ঘরটা তাদেরই, নইলে একটা বর্বর জাতি হিসাবে পৃথিবীতে পরিচিত হচ্ছে এখন বাঙালিরা। তারা যে ঘটনা ঘটাচ্ছে তাতে একটা বর্বর জাতি হিসাবে পৃথিবীর কয়টা পার্লামেন্টে ইন্টারভেনশন হয়েছে জানেন? আজকে টমসলো যে ইন্টারভিন করেছে পার্লামেন্টে, বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন, মানে হিজ হলিনেস লেও দা 14 প্রথম নাম বাংলাদেশের মাইনরিটি পারসিকিউশনে। আপনি ভাবতে পারেন, পৃথিবীর সবাই কিন্তু জানে তারা কি করছে। তাহলে দিনেশ ভট্টাচার্য, এখানে আমাকে এখানে শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি সিদ্ধাংশু গুহ, আপনি 30 সেকেন্ডে, কারণ আমি যে সিংহার যে ইয়েটা, আপনার সঙ্গে সিংহার যোগাযোগ আছে আমি জানি, সিংহার ব্যাপারটা একটু বলুন তো, 30 সেকেন্ড। জাস্টিস সিনের সাথে যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে। এবং বেসিক্যালি এই ধরেন এইবার একসাথে জুলাইয়ের পরে 12 জন বিচারপতিকে একসাথে যেমন বাইর করে দিছে জনতা গিয়া, ঠিক এটার কারণ কি? সিনাকে ঠিক একইভাবে বাইর করে দেওয়া হয়েছিল, তখন এই বিচারপতিরা কথা কয় নাই, এই কথা বলে না দিকে তার প্রতিদান তারা পাইছে। শেখ হাসিনা অন্যায়ভাবে ওই সময় কিন্তু বললাম যে আমাকে একটি লবি থেকে আমাকে সিনার সাথে যোগাযোগ করার জন্য, তখন উনি চিফ জাস্টিস, তো যেহেতু ওনার সাথে আমাদের একটি পারিবারিক সম্পর্ক, যেটা আপনিও ভালো জানেন খুব, তো পারিবারিক সম্পর্ক আছে। আমরা কিন্তু গেছিলাম তার সাথে টরন্টোতে গিয়া 3 দিন বহুবার চেষ্টা করছি যে একটা করা যায় কিনা, কিছু হয় নাই। বাট মানে একটা জিনিস খেলা, বঙ্গবন্ধু হত্যার মামলার সময় কিন্তু বিচারক অপারগতা প্রকাশ করছিল, তাই না? বিব্রত বোধ করছিল। হ্যাঁ, বিব্রত বোধ করছিল। শেখ হাসিনা একটা জিনিস বুঝতে পারছিলেন যে কোন মুসলমানকে দিয়ে ওই রাজাকারগুলিকে ফাঁসি দেওয়া যাইবে না, কারণ এরাও ভিতর ভিতর অনেকেই রাজাকার। হ্যাঁ, তো যার ফলে উনি একজন হিন্দু বিচারপতি দরকার ছিল, এই জন্য উনি সিনহাকে আনছিলেন এই ফাঁসিগুলি দেওয়ার জন্য। আচ্ছা, ওইটা বুঝতে পারছি যে আপনি বলতে চাইতেছেন যে ফাঁসিটা দিয়ে আবার উনি বললেন যে গুড বাই। তারপরে একটি ঘটনায় আমার কাজ হয়ে গেছে। আনফরচুনেট, বাট আমি আবারও বলছি, আমরা কর্মে অধিকার আছে, গীতা বলে কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে না। এই যে কর্মফল সিনহা যেমন ভোগ করছে, শেখ হাসিনাও ভোগ করতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আজকে এখানে, প্রিয় দর্শক, আজ এখানে, আগামীকাল অন্য কাউকে নিয়ে আবার আপনাদের সামনে আসবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।